বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রবাসী ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র পাঠদান করব বাংলার ইতিহাস। তো আজকে তোমাদের যারা ডিগ্রির দ্বিতীয় বর্ষের মেয়েরা আসছো তারা সবাই জয়েন করে ফেলবো। দ্বিতীয় বর্ষের মেয়েরা যারা আছো তারা তোমরা সবাই জয়েন করে ফেলো এবং তোমাদের এর আগেও আমি তোমাদের অনেকগুলো ক্লাস নিয়ে ফেলেছি। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায় রচনামূলক প্রশ্ন নিয়ে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব। তো এর এর আগে তোমাদের আমি বলে নিচ্ছি যে কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তোমাদের সবার মনে থাকার কথা। তো আজকে তোমাদের যে প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নটা আমি তোমাদের লিখে দিচ্ছি। তোমরা সবাই বোর্ডের দিকে খেয়াল করো এবং সবাই খাতা কলম নিয়ে বসে যাও এবং সবাই প্রশ্নগুলো লেখার চেষ্টা করবে। যা যা লিখে দিচ্ছি সবগুলো লেখার চেষ্টা করবে। সুলতান গিয়াস উদ্দিন ইয়াজ খলজির কৃতিত্ব মূল্যায়ন করো। সুলতান গিয়াস উদ্দিন ইয়াজ খলজির কৃতিত্ব মূল্যায়ন করো। তাহলে দেখো, আজকে আমি তোমাদের এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। সুলতান গিয়াস উদ্দিন ইয়াজ খলজির কৃতিত্ব মূল্যায়ন করো। তাহলে এই প্রশ্নটা সবাই লিখে ফেলবে। যে বিষয় নিয়ে আমি তোমাদের এখানে আলোচনা করব, যে যে বিষয়গুলো আমি তোমাদের লিখে দিব, তোমরা সুন্দর করে লেখার চেষ্টা করবে। দেখো, এখানে ভূমিকা ভূমিকা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি এই বাংলা বিজয়ে বাংলা যে মুসলিম আধিপত্য এই বিস্তারের সূচনা করেছিলেন। কিন্তু বাংলার মুসলিম রাজ্য দৃঢ়ভিত্তিক উপরে প্রতিষ্ঠান করে এ কৃতিত্ব শুধুমাত্র যার প্রাপ্ত তিনিই হলেন সুলতান গিয়াসউদ্দিন ইয়াজ খলজি। বখতিয়ারের এই মৃত্যুর পর এই মুসলিম এই শাসন যখন অন্তদন্ত কুলসিত হয়ে অরাজকতা দেখা দেয়, তখন এই বাংলা শিশু মুসলিম রাজ্যের বিরোধিতা অবসান ঘটিয়ে, অর্থাৎ আলিমর্দান আলাউদ্দিন খলজির এই মৃত্যুর পর তখন এই হোসেন উদ্দিন ইয়াজ খলজি এই গিয়াসউদ্দিন উপাধি ধারণ করেন। তখন এই 1212 সালে তখন বাংলার এই শাসন ক্ষমতা গ্রহণ করেছিলেন। তাহলে দেখো, কত সনে এটা শাসন ক্ষমতা গ্রহণ করেছিলেন? 1212 সালে। 1212 সালে এই বাংলা শাসন ক্ষমতা গ্রহণ করেছিলেন। তারপরে দেখো, ইয়াজ খলজি তখন যে ব্যক্তি, তিনি সীমিত হওয়ার বাংলা তখন এই গৌরব উজ্জ্বল ঐতিহাসিক পুনরুদ্ধার করা সুষ্ঠু ও সুন্দর পরিবেশ আনয়ন করেছেন। তাহলে আমরা কিন্তু ভূমিকাটা এভাবে লিখতে পারি।
দেখো ভূমিকাটা আমরা এইভাবে লিখতে পারি। তারপর পরবর্তীতে দেখো ক্ষমতা কিভাবে লাভ করেছিল। তাহলে এটা আমি তোমাদের একটু ধারণা দিব। দেখো ক্ষমতা লাভ। হ্যাঁ, ক্ষমতা লাভ তোমরা সবাই এই পয়েন্টটা লিখে ফেলো। দেখো ইয়াজ খলজির পিতার নাম কি ছিলেন? হোসেন। তাহলে এটা অবশ্যই আমাদের জানতে হবে যে ইয়াজ খলজির ইয়াজ খলজির পিতার নাম হোসেন। তাহলে দেখো এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা অবশ্যই আমাদের জানতে হবে যে ইয়াজ খলজির পিতার নাম ছিল হোসেন। তারপর দেখো আফগানিস্তানে গরম বড় গরিমসির বা আধুনিক ও দশকের মার্গের অধিবাসী ইয়াজ খলজি প্রথম জীবনে একজন বাধা চালক ছিলেন। কথিত আছে যে তিনি দুজন ও দরবেশের পরামর্শ অনুযায়ী এই ভাগ্য অন্বেষণে কি করেছিলেন, ভারতবর্ষে আসেন এবং বখতিয়ারের সৈন্য দলে যোগ দিয়েছিলেন। বখতিয়ারের মৃত্যুর পর তখন কি করেছিলেন, আলী মর্দান এর ক্ষমতা অধিষ্ঠিত হলেন এবং তার উৎপীড়িত ও আমিরগড় তখন কি করেছিল, অধিষ্ঠিত হয়ে ইয়াজের নেতৃত্বে তাকে হত্যা করেন এবং গিয়াসউদ্দিন ইয়াজের উপাধি ধারণ করেছিলেন 1212 সালে এই বাংলা মুসলিম রাজ্যের অধীশ্বর অধীশ্বর হন। তাহলে দেখো কিভাবে তারা ক্ষমতা লাভ করেছিল। এই ক্ষমতা লাভ আমি তোমাদের একটু করে তোমাদের হালকা করে বুঝে দেওয়ার চেষ্টা, সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে তারা ক্ষমতা লাভ করেছিল। পরবর্তীতে পয়েন্ট আমরা যাচ্ছি ইয়াজ খলজির কৃতিত্ব। ইয়াজ খলজির কৃতিত্ব। দেখো এখন ইয়াজ খলজির কৃতিত্ব নিয়ে তোমাদের ধারণা দিব। দেখো বাংলার মুসলিম রাজ্যের সম্প্রসারণের জন্য তিনি যে সকল পদক্ষেপ গ্রহণ করেন, যে সকল পদক্ষেপ গ্রহণগুলো করেছিলেন তার মধ্যে কি কি আছে। দেখো তার মধ্যে আছে শাসক হিসেবে ইয়াজ খলজি, শাসক হিসেবে ইয়াজ খলজি শাসক হিসেবে ইয়াজ খলজি। দেখো সুলতান গিয়াসউদ্দিন নিজ মেধা, যোগ্যতা, বুদ্ধি ও দেখো বুদ্ধি কর্মদক্ষতার গুণের এই বঙ্গদেশের একটি স্বাধীন রাজ্য স্থাপন করেন। তিনি শুধু একজন সমর কৌশল সেনানায়ক, কূটনীতিক, রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন সুশাসকও ছিলেন। তিনি দেশের শান্তি শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠান করেন। প্রজাদের মঙ্গলের জন্য সর্বদা চিন্তা করতেন। তার যে রাজত্বকালের বঙ্গদেশের জন্য
শুভ সূচনা করেছিলেন। তাহলে শাসক হিসেবে ইয়াজ খলজি আমরা দেখলাম। তারপর এর মধ্যে আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তোমরা সবাই পয়েন্টগুলো লিখো, আমি তোমাদের লিখে দিচ্ছি। রাজধানী স্থানান্তর। রাজধানী দেখো, রাজধানী স্থানান্তর। সিংহাসনে আরোহণ করে গিয়াসউদ্দিন ইয়াজ খলজি বখতিয়ার খলজির এই কর্তৃত্ব প্রতিষ্ঠানে বাংলা মুসলিম সাম্রাজ্যকে শক্তিশালী, সুদৃঢ় ও সংঘবদ্ধ করার প্রয়াসে যদিও ও দেবকোট বহিঃশত্রু আক্রমণ থেকে মুক্তি ছিলেন, তথাপি লক্ষণবর্তী এই রাজধানী স্থানান্তর করেন। তবে এজন্য কিছু কারণ দায়ী ছিলেন। যেমন কিছু যে কারণ দায়ী ছিলেন এর মধ্যে ছিল যে গতানুগতিকভাবে গৌড় বাংলা রাজধানী ছিল। এজন্য জনগণের মনে এমন ধারণা বিরাজমান ছিল যে গৌড়ের শাসককর্তা সমগ্র রাজ্যের শাসককর্তা। জনগণের এইরূপ মনস্তাত্ত্বিক ব্যাপারও দূর করার জন্য এই ইয়াজ খলজি লক্ষণবর্তীর মতো অরক্ষিত জায়গায় ওই রাজধানী স্থানান্তর করেছিলেন। তার পরবর্তীতে ধরো লক্ষণবর্তী নদীর তীরে অবস্থিত হওয়ার ব্যবসা বাণিজ্য সুবিধা ছিল। তারপর কি ছিল যে লক্ষণবর্তী থেকে বঙ্গ, বিহার ও সাথে জলপথে যোগাযোগ রক্ষা করা সহজ ছিল, যা শাসক কোনো কার্য পরিচালনা করা সহজ ছিল। তখন কি করা হয়েছে, তিনি এই রাজধানী স্থানান্তর করার ক্ষান্ত হয়নি, বরং বহিরাগত আক্রমণের হাত থেকে রাজধানীকে রক্ষা করার জন্য এই রাজধানী উপকণ্ঠে বাসনকোট নামক একটি দুর্গ নির্মাণ করে এবং তিনি তিন দিকে গভীর পরীক্ষণ খনন করেন। সুতরাং রাজ্য সুদৃঢ়করণ এটাই তার বড় কর্তৃত্ব পরিচয়। তারপর দেখো, এটা হচ্ছে কি বললাম আমি, রাজধানী স্থানান্তর। 2 নম্বরের পয়েন্টে যাব, নৌবহন গঠন। নৌবহর গঠন। দেখো, নৌবহর গঠন করেছিল কিভাবে। এটা ছিল সম্পূর্ণ পরিকল্পনা বা চূড়ান্ত সিদ্ধান্ত। ইয়াজ খলজি এই নব প্রতিষ্ঠানের রাজধানী নদিয়া তীরে হয় এই বহুশত্রু ও আক্রমণের সম্ভাবনা ছিল। অন্যদিকে তারা ছিল রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা। তিনি জানতেন কেবলমাত্র তুর্কি অশরীরী বাহিনী দ্বারা নদী নদীমাতৃক বাংলা বিজয় সম্ভব নয়। তাই বাংলা বিজয় করা মানুষের ও লক্ষণবর্তী প্রতিপত্তি রক্ষার শক্তিশালী নৌবহর গঠন করেন। তারপর দেখো, 3 নম্বরে যে পয়েন্টের কথা বলা হয়েছে, 3 নম্বর পয়েন্ট আমরা লিখব মহাসড়ক নির্মাণ। দেখো, মহাসড়ক নির্মাণ। দেখো, 3 নম্বর পয়েন্ট তোমাদের আমি লিখে দিয়েছি, মহাসড়ক নির্মাণ কিভাবে করা হয়েছিল। সামরিক কারণ ও প্রজাদের মঙ্গলের জন্য এই রাজধানী লক্ষণবর্তী স্থানে উত্তর দেবকোট ও দক্ষিণে দক্ষিণের লক্ষণবর্তী ও দুই সীমান্তবর্তী শহরের সাথে যোগাযোগ স্থাপনের জন্য একটি দীর্ঘ রাজপথ ও মহাসড়ক নির্মাণ করেন। এই রাজপথে যেমন একদিকে সৈন্য চলাচলের সুবিধা করেছিল, তেমনি অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা উন্নতি, ব্যবসা বাণিজ্য সুবিধাও করেছিলেন। তাহলে মহাসড়কে এর মধ্যে দিয়ে আমরা দেখতাম কি সুবিধা হয়েছিল, কি অসুবিধা হয়েছিল, সে বিষয়ে আমি এখানে আলোচনা করলাম। এখন 4 নম্বরে যে পয়েন্ট আমি তোমাদের লিখে দিব, সেটা হচ্ছে শিল্প ও
সাহিত্য পৃষ্ঠপোষকতা। শিল্প সাহিত্যের সাহিত্যের পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষক। দেখো, শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষক। দেখো, সুলতান গিয়াসউদ্দিন শুধু একজন দক্ষ শাসক ছিলেন না, তিনি ছিলেন শিল্প সাহিত্যের একজন উদার পৃষ্ঠপোষক। তার এই উদার পৃষ্ঠপোষকতার কারণের মধ্যে এশিয়া হতে অনেক মুসলিম সুফি ও পণ্ডিত ও তার দরবারে আশ্রয় গ্রহণ করেছিলেন। তিনি তিনি কি করেছিলেন? তাদেরকে জায়গির ও বৃত্তি প্রদান করেন। এই সময় সুফি পণ্ডিতদেরকে বাংলা ইসলাম প্রচারের কারণে দক্ষিণাবর্তী মুসলিম শিক্ষা সাংস্কৃতিক কেন্দ্র পরিণত করেছেন। তারপরে দেখো 5 নম্বর পয়েন্ট, দেখো অন্যান্য সংস্কার। অন্যান্য সংস্কার। দেখো, অন্যান্য সংস্কারের কাজের মধ্যে ছিল কি? গঙ্গা, মহানন্দা ও পূর্ণভবা নদীর ফেরি চলাচলের সুবিধা প্রদান, বিভিন্ন স্থানের বাধা দিয়ে বন্যার হাত থেকে রক্ষা এবং রক্ষণাবেক্ষণের 3 প্রাচ্যের ও সুগভীর ও প্রশস্ত পরিখান খনন ছিল অন্যতম। তিনি রাজধানীর রক্ষণাবেক্ষণ মর্যাদা সৌন্দর্য বৃদ্ধির জন্য বহু অট্টালিকা নির্মাণ করেন। বন্যার হাত থেকে রাজধানীকে রক্ষা করার জন্য এর চারদিকে উচ্চ বাঁধা নির্মাণও করেছেন। তারপর দেখো, অন্যান্য সংস্কারের মধ্যে কি আছে? রাজ্য, দেখো রাজ্য বিস্তার। কিভাবে রাজ্য বিস্তার করেছিল? এই রাজ্য বিস্তারের মধ্যে কি কি আছে এটা নিয়ে আলোচনা করব। দেখো, মিনহাজি সিরাজের মতে ইয়াজের রাজ্য বিস্তারের জন্য যে পার্শ্ববর্তী হিন্দু রাজ্য কামরূপ, উড়িষ্যা, বঙ্গ ও তিব্বতের অভিযান পরিচালনা করেন। নিম্নে এই রাজ্য বিস্তার সম্পর্কে আমি কিছু তোমাদের আলোচনা করছি, এটা তোমরা সবাই লিখে ফেলো। দেখো, ক নম্বরে হচ্ছে উড়িষ্যা বিজয়। উড়িষ্যা বিজয়। ইয়াজ খলজি উড়িষ্যা রাজ্যের মধ্যে যুদ্ধ হয়, কিন্তু কোন সূত্রে যুদ্ধ বিস্তারের বিবরণ পাওয়া যায়। এখন দেখো ক নম্বরে আছে কি? উড়িষ্যা বিজয় তিহত বিজয়। দেখো, তিহত বিজয় আছে কি? সুলতান গিয়াসউদ্দিন ইয়াজ খলজি কর্তৃক তিহত জয়ের ও প্রমাণ একমাত্র মিনহাজের বর্ণনা থেকে পাওয়া যায়, কিন্তু অন্য কোনো সূত্রে তিহতের অভিযানের কথা উল্লেখ নেই, কারণ তখন তিহত পশ্চিম দিল্লি ও পূর্বে দক্ষিণবর্তী এই দুটি মুসলিম রাজ্যের শত্রু দ্বারা বেষ্টিত ছিল। তারপর দেখো গ নম্বরে আছে কি? কামরূপ জয়। কামরূপ জয়। কামরূপ বিজয়ের বর্ণনা মিনহাজের বর্ণনায় পাওয়া যায়। মিনহাজের মতে কামরূপের রাজ ইয়াজ খলজির কর প্রদানের বাধ্য করা হয়। তাহলে আমরা এখানে 3টা জিনিস জানতে পেলাম: উড়িষ্যা বিজয়, তিহুত বিজয়, কামরূপ বিজয়। এখন আমরা
জানবো দক্ষিণ দক্ষিণ পূর্ব বাংলা ও বঙ্গবিজয়। দেখো, দক্ষিণ ও পূর্ব বাংলা ও বঙ্গ বিজয়। ইয়াজ এই বাংলা পশ্চিমাংশে এই রাজ্য বিস্তার করার জন্য এই রাজ্য শাসন করেন। তিনি পূর্ববঙ্গ বা বঙ্গীয় প্রাধান্য প্রতিষ্ঠান করতে পারেনি পারেনি পারেন কিনা সঠিকভাবে জানা যায়নি। তবে তিনি যে নৌবহর গঠন করেন তার সাহায্যে সম্ভবত 1226 থেকে 27 সালে সর্বপ্রথম দক্ষিণ পূর্ববঙ্গে এই সামরিক অভিযান পরিচালনা করেছিলেন। এছাড়া বখতিয়ারের সুযোগ্য উত্তরাধিকারী হিসেবে এই বাংলা ও বাংলার বাইরে মুসলিম আধিপত্য বিস্তার ও সমন্বয়তা হিসেবে ইয়াজের বিজয়ী বিশেষ অবদান রাখেন। তাহলে দক্ষিণ পূর্ব বাংলা ও বঙ্গ বিজয় সম্পর্কে আমরা দেখলাম। এখন পরবর্তীতে আমরা যাব দেখো, আমরা পরবর্তীতে যাব ইলতুৎমিশের সাথে সম্পর্ক। দেখো, ইলতুৎমিশের সাথে কেমন সম্পর্ক ছিল। সুলতান গিয়াসউদ্দিন ইয়াজখলজি তার গঠনমূলক কর্মকাণ্ড দ্বারা স্বীয় রাজ্যের শক্তি বৃদ্ধি করেন। তিনি সর্বপ্রথম যে লক্ষণবর্তী মুসলিম রাজ্যকে বাংলা মুসলিম রাজ্যে পরিণত করার স্বপ্ন দেখেন, কিন্তু দিল্লির সুলতান এই বাংলার স্বাধীনতাকে মেনে নেন না। তার লক্ষণবর্তী দিল্লির একটি অংশ মনে করতেন। তাহলে আমরা ইলতুৎমিশের সাথে সম্পর্কটা দেখলাম। তারপর দেখব সুলতান উপাধি গ্রহণ। সুলতান উপাধি গ্রহণ। দেখো, সুলতান উপাধি গ্রহণ। দেখো, সুলতান গিয়াসউদ্দিন এই দিল্লির সিংহাসনে হিসেবে বৃহৎ যে সুযোগ ও লক্ষণবর্তী সিংহাসনে স্থায়ী আধিপত্য প্রতিষ্ঠান করেন। ঐতিহাসিক মিনহাজ সিরাজের তবাকাতি নাসিরি গ্রন্থে থেকে জানা যায় যে তার নামে খুতবা পাঠ করা হয় এবং তার নাম অনুসারে মুদ্রা প্রচলিত ছিল। তিনি সুলতান উপাধি গ্রহণ করেন। আব্বাসি খলিফা আল নাসির সুলতান গিয়াসউদ্দিনের স্বীকৃতি প্রদান করেন। আব্বাসি খলিফার বশ্যতা স্বীকার করে এ প্রচুর উপটোকন পাঠান ও বাগদাদের খলিফা তাকে আল নাসিরি উপাধি প্রদান করে খেলাত ও ফরমান প্রমাণ করেন। বঙ্গদেশে সুলতান মালিকি শাহ বা পূর্ব দিকে ও মালিকি নামে অভিহিত হতেন। তার পরবর্তীতে যাব সুফিদের পৃষ্ঠপোষকতা। সুফিদের পৃষ্ঠপোষকতা। দেখো,
সুফিদের পৃষ্ঠপোষকতা। বখতিয়ারের ন্যায় ইয়াজে বুঝতে পারেন যে মুসলিম রাজ্যের স্থায়িত্ব বিধানের জন্য মুসলিম সমাজ গঠনের আবশ্যক। এই উদ্দেশ্যে তিনি মুসলিম সমাজ গঠনের জন্য সৈয়দ ও সুফি উন্নতি বিধানের চেষ্টা করেন। তিনি আলেম ও সৈয়দ ও সুফিদের সুফিদের শ্রদ্ধা করতেন এবং তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা জায়গির প্রদান করেন এবং মোগলদেরকে অত্যাচারকে টিকতে না পেরে যে সকল মুসলিম পণ্ডিত সুফি বাংলায় আসেন তিনি তাদেরকে উপযুক্ত ভরণ পোষণের ব্যবস্থা করেন। তাহলে আমরা তার পরবর্তীতে আমরা দেখব কি উপসংহার। দেখো উপসংহারটা নিয়ে আমি একটু হালকাভাবে তোমাদের আলোচনা করে দিচ্ছি। উপরোক্ত আলোচনা শেষে বলা যায় যে ইয়াজ খলজির নিজ সাহস মেধা দ্বারা এই ইতিহাসের পদিকের সামনে দাঁড়ান এবং সফলতা লাভ করেন। খলজি ও মালিকদের কন্তদ্বন্দ্বের অবসান করে ইয়াজের নিজ ও যোগ্যতা সম্পন্ন ও শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি ছিলেন ক্ষিপ্ত ও গতিসম্পন্ন এবং উদ্দেশ্য সাধনের জন্যে কঠোর। তাই বাংলার ইতিহাসে অভিনব শাসন ব্যবস্থা প্রবর্তনে ছিল তার বড় কীর্তি। তবে তিনি শেষ ধৈর্যের পরিচয় দিতে ব্যর্থ হন, তাই তিনি সমাপ্তি টানার আগে পতনের জালে আটকা পড়ে যান। তাহলে আমরা দেখো বখতিয়ার খলজির সুলতান গিয়াসউদ্দিন ইয়াজ খলজির ব্যক্তিত্ব সম্পর্কে আমরা আজকে জানলাম। দেখো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম, আজকে আমি তোমাদের প্রশ্ন শিরোনামগুলো আমি আবার বলে দিচ্ছি। সুলতান গিয়াসউদ্দিন ইয়াজ খলজির কৃতিত্ব মূল্যায়ন করো। এর মধ্যে আমরা ভূমিকা নিয়ে আলোচনা করলাম, তারপর কি আলোচনা করেছি ক্ষমতা কিভাবে লাভ করেছে, তারপর ইয়াজ খলজির কৃতিত্ব সম্পর্কে আলোচনা করেছি। শাসক হিসেবে ইয়াজ খলজির কি কি কাজগুলো ছিল শাসক হিসেবে, তার মধ্যে ছিল কি রাজধানী স্থানান্তর, নৌবহর গঠন, মহাসড়ক নির্মাণ, শিল্প ও সাহিত্য পৃষ্ঠপোষকতা এবং অন্যান্য সংস্কারের মধ্যে আমরা দেখেছি কি রাষ্ট্র বিস্তারের ক্ষেত্রে আছে কি উড়িষ্যা বিজয়, ত্রিপুর বিজয়, তারপর কি কামরূপ বিজয়, তারপর আছে দক্ষিণ পূর্ব বাংলা। দেখো দক্ষিণ পূর্ব বাংলা বিজয়, তার পরবর্তীতে আমরা পেয়েছি কি ইলতুৎমিশের সাথে সম্পর্ক ছিল কেমন, এর মধ্যে ছিল সুলতান উপাধি গ্রহণ, তারপর সুফিদের পৃষ্ঠপোষকতা, উপসংহার। এই নিয়ে তোমাদের আজকে আমি আলোচনা করেছি। তো এই প্রশ্নটা তোমরা সবাই পরবর্তী ক্লাসে তোমরা দেখে আসবে এবং এই প্রশ্নটা তোমরা সুন্দর করে পড়ার চেষ্টা করবে, কারণ এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো। তো এই প্রশ্নটা তোমরা সবাই করে ফেলবে, কোনোটা তোমরা বাদ দিবে না, যেন বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখবে। তোমরা সবাই প্রশ্নটা বাসায় বসে কি করবে করে ফেলবে। দেখো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো তোমরা সবাই সুন্দর করে বাসায় বসে পড়বে এবং না দেখে লেখার চেষ্টা করবে এবং দেখবে তোমরা কতটুকু লিখতে পারো, কিভাবে তোমরা প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো, কত মিনিটে তোমরা এই প্রশ্নগুলো লিখতে পারো সেদিকে খেয়াল রাখবে। আজকে আমি তোমাদের ক্লাস এখানে শেষ করছি। আর তোমরা যারা যারা ক্লাসগুলো দেখছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসে তোমরা সবাই জয়েন করবে, সবাই ক্লাসগুলো দেখবে। আর তোমরা সবাই ঘরে বসে তোমরা পড়াশোনা চালিয়ে যাবে এবং পড়াশোনাগুলো তোমরা দেখবে। তো আজকে যারা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর তোমরা পরবর্তীতে ক্লাসগুলো সবাই জয়েন করবে। আজকে আমি তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।